সৎ বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকেই সেই বোনের হবু স্বামী নামে কবুল পড়তে হচ্ছে আনভিকে। চোখের পলকে ঘটে গেল সব। আনভির সৎ বোন সারা বিয়ে ঠিক আগ মুহূর্তে নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। সে চিরকুটে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে সে করবে না। এদিকে আনভির বাবা, যিনি একজন নামকরা বিজনেস টাইকুন, আজ নিজের মান-সম্মান ধুলোয় মিশে যাওয়ার ভয়ে ভীত। যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছেন, আজ নিজের মুখ রক্ষা করতে সেই আনভিকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন। আনভির যার সাথে বিয়ে হয়েছে, তিনি কোনো সাধারণ পুরুষ নন। তিনি বর্তমান বাংলাদেশের প্রতাপশালী তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশ্লেষণ জুড়ে দেওয়া হয় স্বৈরাচার। বিশেষ বিয়ের আসরে আনভি কিছুতেই সমীকরণ মেলাতে পারছিল না। তার সৎ বোন সারা এত হ্যান্ডসাম একজন পুরুষ, তার উপর স্বয়ং দেশের প্রেসিডেন্টকে পেয়েও কেন হাতছাড়া করলো? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে যার জন্য সারা সব তুচ্ছ করে পালালো? হয়তো একেই ভালোবাসা বলে। অবশ্য আনভি এসব হারাম ভালোবাসায় বিশ্বাসী নয়। আনভি তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌজন্য রক্ষা করতে। ভেবেছিল বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাবে। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবে। কিন্তু কে জানতো এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনের ঘুম আজ সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেনি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে বলেছেন, বাবা হিসেবে যতটুকু তোমার জন্য করেছি তার বদলে আজ আমার সম্মানটুকু ফিরিয়ে দাও। আমি একজন বিজনেস টাইকুন। আমার বাড়ি থেকে আজ যদি প্রেসিডেন্ট বর সেজে বউনা নিয়ে ফিরিয়ে যান, তবে সমাজে আমার আর মুখ দেখানোর পথ থাকবে না। প্রেসিডেন্ট নিজের অপমানের প্রতিশোধ কড়াই গণ্ডায় বুঝে নেবেন। আনভির বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। রাজি না হওয়া ব্যতীত উপায়ও নেই। তার জন্মের সময় তার মা আত্মহত্যা করেন। কেন করেন তা অবশ্য পরে জানা যাবে। আনভির জন্মের পর তার বাবাই তাকে বড় করেছেন। তবে বড় করেছেন বলতে শুধু টাকা পয়সা আর ঐশ্বর্য দিয়ে বাবা হিসেবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। আনভির খালামণি আনভিকে বড় করেছেন, আর সব খরচ তার বাবা দিয়েছেন। আনভি যে বিখ্যাত বিজনেস টাইকুন মিস্টার ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, সেটাও কেউ জানে না। এবার বুঝে নিন বাবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। আনভি ওনার করা দয়াগুলোর হিসেব চুকাতেই বিয়েতে রাজি হয়েছে। অবশ্য রাজি হওয়ার সাথে এটাও বলে দিয়েছে, এই শর্তের মাধ্যমে আমাদের সম্পর্ক শেষ। এতদিন আপনি খাইয়েছেন পরিয়েছেন, তার বিনিময়ে এই বিয়ে করলাম। এবার এই বিয়ে যদি নাও টেকে। আনভির এ কথা শুনে মিস্টার ইয়াহিয়া তার মাথায় হাত বুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আনভি দিতে দেননি। নিজেকে সরিয়ে নিয়ে সে বলেছিল, আমার আর আপনার সম্পর্কটা শুধু রক্তের, আর কিছু না, স্নেহের বা মমতার না। তাই মিথ্যা প্রেম দেখাতে আসবেন না। আমি আপনার অবৈধ সন্তানের মতোই। ইহায়া নিজের হাত গুটিয়ে নিয়েছিলেন। মেয়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে খাঁটি, তাই প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই। বিয়ে হওয়ার পর আনভি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনানের দিকে এক পলক তাকিয়েছিল। আনভি তার চোখ মুখে একরাশ রাগ আর শূন্যতা দেখেছিল। এটাই তো স্বাভাবিক। তার মতো একজন মানুষকে কেউ এভাবে রিজেক্ট করবে, তা কি কখনো ভাবা যায়? তার ওপর চেনা নেই, জানা নেই, দেখা হয়নি, এমন একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। আনভি ওয়াহেজ আগে দেখেনি। আনভি বোরকা পরা অবস্থায় ছিল, চোখ মুখ ঢাকা। ওয়াহেজের মা, বোন আর চাচি তাকে দেখেছেন এবং দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছেন। ওয়াহেজ হয়তো বিয়েতে রাজি ছিল না আনভির মতে, কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতেই বিয়ে করে বউ বাড়ি নিয়ে যা ফেরা। বিয়েটা ধুমধাম হয়নি বিধায় লোক জানাজানিও হয়নি বিষয়টা এখন পর্যন্ত। বাসর ঘরে বসে আনভি এসবই ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারদিকে ওয়াহেজ আর সারা লেখা, ফ্রেম, ক্যান্ডেল, কত কিছু। যাদের জন্য এত আয়োজন তাদের মিলন হলো না। মাঝখান দিয়ে ভাগ্য আনভিকে এই নিন্দার সংসারে ফেললো। নিন্দা বলছি কারণ ইবনান পরিবারের কেউ খুশি নয় আনভিকে বৌমা হিসেবে পেয়ে। ওয়াহেজের মা, চাচি তো আনভির সামনেই বলে দিয়েছেন আনভি নাকি তার বাবার পালিত, নয়তো অবৈধ সন্তান না হলে সে এত দূরে থাকতো না। সেটা মূলত তার বাবাই তাদের বলেছেন, তারা নিজেরা ধারণা করেনি।
আনভি নিজের সাথে পরার মতো কিছু নিয়ে আসেনি। ওয়াহেজের বড় বোন ওয়াজিফা তাকে কিছু ড্রেস, টাওয়াল আর প্রয়োজনীয় সব দিয়ে এই ঘরে বসিয়ে দিয়ে গেছেন। ওয়াহেজ আসার সময় আনভির সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গার্ড সহ চলে গেছে। কোথায় নাকি জরুরি কাজ পড়েছে। কাজ তো থাকবেই, স্বাভাবিক, প্রেসিডেন্ট মানুষ বলে কথা। ওয়াজিফা তাকে যা দিয়ে গেছেন পড়ার জন্য তা আনভির কাছে বেশ বেমানান। সে সবসময় লম্বা ফুল হাতা থ্রি পিস পরে অভ্যস্ত, অথচ তাকে দেওয়া হয়েছে শুধু কুর্তি সেট। আনভি অনেকক্ষণ বোরকা পরা অবস্থাতেই অপেক্ষা করেছে, যদি কেউ আসলে বলবে থ্রি পিস দিতে, কিন্তু না, কেউ এলো না। সত্যি বলতে কেউ তাকে নতুন বউ হিসেবে ততটা মূল্যায়ন করছে না। আনভি অপেক্ষার প্রহর গুনে যখন দেখলো কেউ তা কেবল ভুল, তাই আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে একটা নীল রঙের কুর্তি পরে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে ঘরের সাজসজ্জা দেখছে আর ঘটে যাওয়া সব ঘটনা ভাবছে। আনভি দেওয়ালে লাগানো ওয়াহেজ আর সারার বিয়ে ঠিক হওয়ার দিনের ছবির দিকে তাকায়। যেদিন তাদের বিয়ের ফাইনাল ডেট পড়ে সেদিন ওই ছবিটা তোলা। সেদিন আনভিও দেওয়ান বাড়িতে ছিল, কিন্তু তাকে কারো সামনে আসার জন্য নিষেধ করা হয়েছিল। সামনে আসলে তো তার বাবার পরিচয় দিতে হতো ওই মেয়েটিকে, তাই আসতে দেওয়া হয়নি। আনভিও এসবে কোনোদিন আগ্রহ দেখায়নি। আনভি এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে, ঠিক এমন সময় কেউ পেছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিটা ছুঁড়ে মারো, বিশ্বাসঘাতকদের আমার ঘরের দেওয়ালে জায়গা নেই। দরজা খোলার ছিল, যার জন্য ওয়াহেজের ভেতরে আসার আওয়াজ টের পায়নি আনভি। তবে এখন ওয়াহেজের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনে প্রথম কোনো পুরুষের সামনাসামনি হবে আজ। শুধু নামে আর দায়িত্বে বাবা নামক মানুষটার সামনে ছাড়া নিজের বুঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি নিজেকে সম্পূর্ণ না ঢেকে সে যায়নি। আজ এই প্রথম হতে হবে। আনভি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওয়াহেজের দিকে দাঁড়ায়। যথেষ্ট কনফিডেন্স নিজের মধ্যে টেনে ধরে সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা ওয়াহেজকে বুঝতে দেওয়া যাবে না। আনভি ওয়াহেজের মুখাবের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে, আমি আসলে খুলতে চাই না। ছবিটা ভালোই লাগছে। আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। আনভির কথা শুনে ওয়াহেজ তার দিকে এগিয়ে আসে। আনভি ওয়াহেজকে এগিয়ে আসতে দেখেই সতর্ক হয়ে দু কদম পাশে সরে যায়। ওয়াহেজ রুমের এক কোণ থেকে ডাস্টবিন নিয়ে দেওয়ালে লাগানো ছবি আর ছাড়া ও তার নামের যত কিছু আছে সব ডাস্টবিনে ভরে বেলকনির বাইরে টাস করে ফেলে দেয়। ওয়াহেজ বেশ শান্ত আর সাবলীলভাবেই এই কাজটা করলো। কোনো প্রকার রাগ বা ক্ষোভ ঝাড়ল না। আনভি তো ভেবেছিল ওয়াহেজ হয়তো রাগ দেখাবে এখন, কিন্তু না, ওয়াহেজ তার উল্টো প্রতিক্রিয়া দিল। ওয়াহেজ ঘরে ফিরে আসতেই আনভি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা প্রশ্ন করব, কিছু মনে না করলে। ওয়াহেজ দাঁড়িয়ে গিয়ে আনভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, জি করো। তুমি করে বলছি, কারণ এখন তুমি মানে আমার জন্য তুমি আর কি। এমন অদ্ভুত কথা শুনে আনভি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত, আমার মতো এমন একজন অচেনাকে অচেনাকে বিয়ে করতে হলো, তার মধ্যে আসল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেল। আপনার কি রাগ হচ্ছে না? ওয়াহেজ আনভির কথায় মুচকি হেসে বলে, এমন তুচ্ছ বিষয়ে রাগ করা কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্বে আমি আছি, আর ঘোরের এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে কি আমার হবে? তুমিই বলো। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে। বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে? এটা একটা বিয়ের বিষয়, আর এটা তুচ্ছ মনে হচ্ছে? ওয়াহেজ আনভির কথায় হাসে। হেসে তার দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে আনভির দিকে তাকায়। এই হয়েছে একটা জ্বালা। আনভি লম্বায় 5 ফুট 3 আর ওয়াহেজ 6 ফুট। কাছ থেকে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলতে হয়। এখন আনভির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ওয়াহেজ বলে, তুমি কি আমাকে বকা ভেবেছ? আমি তোমাদের চাল ধরতে পারিনি মনে হয়। বিয়ে তো তোমাকেই দেওয়ার কথা আমার কাছে, মাঝখানে তোমার বোনকে দেখানো, তার পালিয়ে যাওয়া সবই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবার অবৈধ সন্তান, তোমাকে নিজের মেয়ে বলে তো ধুমধাম বিয়ে দিতে পারবে না, তাই এই খেলাটা খেললে তোমরা আমাদের সাথে। খেলেছো যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো, বিয়ে যতই হোক বউ কখনো হতে পারবে না।
আমি ওয়াহেজ ইবনান এমন বেঈমান নারীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই স্বীকৃতি দেব না। আনভি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার কি বলা উচিত এখন? এসব কি বলছে ওয়াহেজ? সে কিভাবে বোঝাবে? এসবের কিছুই সে জানে না। আনভি অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে ওয়াহেজকে বলে, আমার ঈমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছুই জানতাম না। ইভেন মিস্টার ইয়াহিয়া খানের ইয়াহিয়া মানে সম্পর্কে যে শুধু আমার বাবা, তার সাথেও আমার এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে। দোষ কাটাতে? এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনার যদি মনে হয় আপনার ধারণাই সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাবো বাবা নামক মানুষটার থেকেও। চলবে। আনভির কথার কোনো উত্তরই দেয় না ওয়াহেজ। উল্টো নিষ্প্রিয় কণ্ঠে শুধু জানিয়ে দেয়, তুমি চাইলে সোফায় থাকতে পারো, কিন্তু আমার বিছানায় তোমার জায়গা হবে না। আনভিও এর বিপরীতে কোনো প্রতিবাদ করে না, মুখ ফুটে একটি টু শব্দও করে না। নীরবে মেনে নিয়ে আলাদা একটা ব্ল্যাঙ্কেট হাতে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। সব যন্ত্রণা কষ্ট একপাশে রেখে নিদ্রায় ডুবে দেয়। ঘড়িতে এখন রাত 4টে। আনভি নিজের নিজের অন্য কিছু সাথে না আনলেও ফোনটা সাথে রেখেছে। নিস্তব্ধতা ভেঙে তার ফোনে বেজে ওঠে তাহাজ্জুদের অ্যালার্ম। রাতে ঘুমাতে দেরি হয়, আজ অ্যালার্মটা ইচ্ছে করে একটু দেরিতে দিয়েছে সে। অ্যালার্মের শব্দ চোখ মেলতেই অভ্যাসবশত বিড়বিড় করে ও বিসমিল্লাহ। ঘুম ছেড়ে উঠতে শরীর সায় দেয় না। আনভির চোখের পাতায় আঠার মতো লেগে আছে ঘুম। তবু সেই আড়ষ্টতা কাটিয়ে ঘুম জড়ানো চোখে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে কিছুটা সামনেই জায়নামাজে বসে আছে ওয়াহেজ। নামাজ শেষ করে আপন ধ্যানে মগ্ন হয়ে বসে আছে জায়নামাজে। আনভির জেগে ওঠার শব্দটা কানে যেতেই মনে মনে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করে ওয়াহেজ। যাক, মেয়েটা তাহলে নামাজ কালাম পড়ে। অবশ্য তার পর্দার কড়াকড়ি দেখেই এমনটা আন্দাজ করেছিল সে, আর এখন হাতে নাতে তার প্রমাণ পেল। এদিকে ঘুমের ঘোরে আনভি টেরই পায় না সামনে কেউ আছে। হাঁটতে গিয়ে হঠাৎ ওয়াহেজের পায়ের ওপর পাড়া দিয়ে বসে পায়ের নিচে জ্যান্ত মানুষের স্পর্শ পেতে ছিটকে সরে দাঁড়ায় আনভি। অন্ধকারে বুঝতে পারে না কার গায়ে লাগলো। ওদিকে ওয়াহেজ একদম নিশ্চুপ, টু শব্দও করেন না সে। যেমন বসেছিল তেমনই স্থির হয়ে বসে আছে। ছিটকে সরে গিয়ে চোখ কসলাতে কসলাতে ঘোরের লাইটটা অন করে আনভি। আলো জ্বলতে উঠতেই তার বিস্ময়ের সীমা থাকে না ওয়াহেজকে জায়নামাজে বসে থাকতে দেখে। তার মানে ওয়াহেজ তাহাজ্জুদ পড়ছিল, আর সে কিনা তার পায়েই। ছি! বিষয়টা মগজে আসতেই লজ্জায় আর অপরাধ বোধে কুঁকড়ে যায় আনভি। দ্রুত ওয়াহেজের সামনে বসে তার পায়ে আলতো করে হাত ছুঁয়ে তোতলামি করে বলা ওঠে, সরি, আমি আমি আসলে খেয়ালই করিনি আপনাকে। ওয়াহেজ কোনো উত্তর দেয় না। ভারী এক নীরবতা সঙ্গী করে সে জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। মুখটা থমথমে গম্ভীর করে রাখে। খুব যত্ন করে জায়নামাজটা ভাঁজ করে সে। এই ভাঁজের ভেতরে নিজের বিরক্তিটুকু লুকিয়ে রাখে। আনভি এমন দৃশ্য দেখে বেশ বিরক্তই হয়। ওয়াহেজের এমন আচরণে নিজের প্রতি এক ধরনের অপমান বোধ হতে থাকে তার। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একটা দীর্ঘশ্বাস গোপন করে সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, কি অদ্ভুত এক মানুষ এই ওয়াহেজ ইবনান, দুর্বোধ্য এবং কঠিন এক মানব। ওয়াহেজ ততক্ষণে পড়ার টেবিলে গিয়ে বসেছে। সামনে কোরআন শরীফ রাখা, সেটি বিসমিল্লাহ বলে খোলে। আনভি অজু সেরে এসে তোয়ালেতে মুখ মুছতে মুছতে চারপাশে চোখ বোলায়। সে জায়নামাজ খুঁজছে মূলত ওটা ভাঁজ করা অবস্থায় রাখা সেই টেবিলটায়, যেখানে বসে ওয়াহেজ এখন কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিচ্ছে। আনভি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে যেয়ে না সে জায়নামাজ স্পর্শ করে অমনি ওয়াহেজ কোরআন শরীফ বন্ধ করে তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, ওই আলমারিতে আর একটা আছে, এটাই হাত দেবে না, খবরদার, আমার কোনো জিনিসে হাত দেবে না। নিস্তব্ধ ঘরে হঠাৎ এমন ধমকে আনভি চমকে ওঠে। শরীরটা কেঁপে ওঠে তার, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নেয় সে। জায়নামাজ থেকে হাতটা সরিয়ে নিয়ে শান্ত চোখে তাকায় ওয়াহেজের দিকে। তারপর সরাসরি প্রশ্ন করে বসে, আপনি এতটা রুড কেন বলুন তো? একটু সুন্দরভাবে কি কথা বলা যায় না? ওয়াহেজ কিছু বলতে যাবে, তার আগেই আনভি থামিয়ে দিয়ে আবার বলে, কলব কলবের তো একটা নিজস্ব সৌন্দর্য আছে। আপনি চাইলেই সুন্দর করে বলতে পারতেন, এই জায়নামাজটা আমার, তুমি অন্যটা ব্যবহার করো। আমি আপনার স্ত্রী,
আপনি সেটা মনে প্রাণে মানুন বা না মানুন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হিসেবে না হোক, একজন সাধারণ মানুষ হিসেবে তো অন্তত মার্জিত ভাষার কথা বলা আপনার দায়িত্ব। এই জবান আল্লাহর দান। এটা আপনার একার সম্পত্তি নয়। এর সৎ ব্যবহার করুন। এক নাগাড়ে কথাগুলো বলে আনভি উত্তরের অপেক্ষা না করেই আলমারির দিকে এগিয়ে যায়। ওয়াহেদ চুপ করে থাকে। আনভির যুক্তির পিঠে দাঁড় করানোর মতো কোনো শব্দ তার মুখে আসে না। আসলে সে নিরুপায়। তার মনের গহীনে এখনো সারার বসবাস। কাউকে ভালোবাসার অবস্থায় অন্য কাউকে মেনে নেওয়া যে কতটা কঠিন তা কেবল ওয়াহেদই জানে। এক বিশাল দোটানায় ভুগছে সে। আনভিকে সে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দিতে পারছে না। হয়তো কোনোদিন পারবেও না। আনভি নতুন জায়নামাজ বিছিয়ে নেয়, বিসমিল্লাহ বলে তাহাজ্জুদের নিয়ত বাঁধে। বাইরের পৃথিবী এখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই ঘরে দুজন মানুষ জেগে আছে। একজন প্রার্থনায় আর অন্যজন অনুশোচনায় আর ভালোবাসার দ্বন্দ্বে। আনভি সামাইরা নিশ্ছিদ্রা। আনভি ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, বয়স 22, অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী, সাথে একজন গ্রাফিক্স ডিজাইনার। এতটুকু এখন জেনে রাখুন তার পরিচয় সম্পর্কে। ওয়াহেদ জিবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ, বয়স 31। ভাই বোন তারা 3 জন। বড় বোন ওয়াজিফা, তারপর ছোট বোন আয়রা, যে আনভির বয়সী। বাবা মিস্টার রেজন ইবনান, মা উষা খাতুন। সকাল গড়িয়েছে বেশ খানিকটা। হাতে একটা গাঢ় নীল রঙের দামি শাড়ি আর ছিমছাম কিছু গয়না নিয়ে ওয়াহেজের মা উষা ধীর পায়ে ছেলের ঘরের দিকে এগিয়ে আসেন। এখন ওয়াহেজ ঘরে নেই, সম্ভবত সকালেই কোথাও বেরিয়ে গেছে। বিশাল ঘরটার এক কোণে রাখা সোফায় গুটিসুটি মেরে বসে আছে আনভি। তার করার মতো কিছুই নেই, তাই অলস সময় কাটাতে ঝিমুচ্ছে সে। তাদের ঘরের সামনে এসে উষা দেখে ঘরের দরজাটা আধখোলা। এ দেখে উষা প্রথমে একটু উকি দেন, তারপর সতর্ক পায়ে ঘরে প্রবেশ করেন ঘরে। হঠাৎ শাশুড়িকে দেখা মাত্রই আনভির তন্দ্রা টুটে যায়। ধরফর করে এক লাফে দাঁড়িয়ে পড়ে সে। হঠাৎ উষাকে দেখে কিছুটা বিচলিত হয়ে তড়িঘড়ি করে মাথায় ওড়নাটা টেনে দিয়ে ভীরু পায়ে এগিয়ে আসে তার দিকে আনভি। উষার মুখটা থমথমে, ভীষণ ভারী হয়ে আছে। ওনার এই গম্ভীর মুখের দিকে তাকিয়ে আনভির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে স্পষ্ট বুঝতে পারে ছেলের বউ হিসেবেই এই নারী তাকে মন থেকে মেনে নেননি। সব বুঝেও সংকোচ কাটিয়ে আনভি সালাম দেয়, কিন্তু উষা সেই সালামের কোনো উত্তর দেন না। বরং আনভির দিকে হাতের শাড়ি ও গয়নাগুলো বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলেন, এই নাও, এগুলো পরে তৈরি হয়ে থেকো। আজ আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে। চিন্তা করো না, ওখানে কোনো পুরুষ থাকবে না। আনভি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে উত্তর দেয়, জি আচ্ছা। উষা চলে যাওয়ার জন্য পা বাড়ান, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ান। তারপর ঘুরে দাঁড়িয়ে আনভির দিকে ছুড়ে দেন এক কঠিন ও অপমানজনক নির্দেশ, শোনো, কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি ইয়াহিয়া সাহেবের এক আত্মীয়ের মেয়ে, এতিম, তাই তিনি তোমাকে বড় করেছেন। এটা বললাম কারণ সমাজের সামনে তোমাকে অবৈধ সন্তান বলে পরিচয় করিয়ে দিতে পারবো না। আর জয় হোক, আমাদের একটা সম্মান আছে। কথাটা বলেই তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। আনভি পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। শব্দগুলো কানের পর্দায় তীরের মতো বিঁধছে। অবৈধ সন্তান শব্দটা তার সত্তায় আগুনের মতো জ্বালা ধরিয়ে দিচ্ছে। বাবার স্বীকৃতি পেলে হয়তো আজ তাকে এই অপবাদ শুনতে হতো না। সে তো অবৈধ নয়, তবে কেন সবাই তাকে এভাবে দেখে? কেন এই মিথ্যে ধারণা সবার মনে? হাতের শাড়ি আর গয়নাগুলো একরকম অবহেলায় সোফার ওপর ছুঁড়ে ফেলে আনভি। ঠিক তখনই সোফায় পড়ে থাকা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করছে এক অচেনা নাম্বার। অচেনা নাম্বার দেখে আনভি কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে আসে ইয়াহিয়া সাহেবের গলা। তিনি জানতে চান সব ঠিক আছে তো। কণ্ঠস্বরটা চেনার সাথে সাথে আনভির চল শক্ত হয়ে আসে। কিছুক্ষণ চুপ করে থেকে সে অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয়, আমাকে ফোন দেবেন না। আমার ঠিক বেঠিক জানার কেউ নন আপনি। কে আপনি? কোন অধিকারে ফোন দিয়েছেন? কাপুরুষ কথাকার, ফোন রাখুন। এটা বলা মাত্রই ওপাশ থেকে ইয়াহিয়া সাহেবের রাগান্বিত স্বর ভেসে আসে, অদ্ভুত আচরণ। কেন করছে এমন আনভি? নিজের পিতাকে কেউ এভাবে কাপুরুষ বলে? বিয়ে হয়েছে বলে বেশি বাড়িও না। ডানা ছাড়তে কিন্তু আমার সময় লাগবে না, মনে রেখো। আনভি এবার আর নিজেকে সামলাতে না পেরে তীব্র ঘৃণায় ফেটে পড়ে সে।
যে নিজের সন্তানকে সবার সামনে নিজের বলে পরিচয় দেয় না, যার জন্য তার সন্তানকে মানুষ অবৈধ বলে ডাকে, সে তো কাপুরুষই। আর কি করবেন আপনি? কি করার আছে আপনার? নিজের দাপট নিজের কাছে রাখুন মিস্টার দেওয়ান। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আনভি। শুকরিয়া আদায় করো যে প্রেসিডেন্টের পরিবারে তোমার বিয়ে হয়েছে। সেটাও আমার জন্যই। এত বড় পরিবারে গিয়েছো। আনভি তাকে থামিয়ে দিয়ে বিদ্রূপের হাসি হেসে বলে, হ্যাঁ, আদায় করছি। খুব করে আদায় করছি। আপনি যেমন ঠিক তেমনই একটা পরিবারে দিয়েছেন আমাকে। যার সাথে বিয়ে দিয়েছেন সে তো আমাকে বই মনে করে না। আপনার মতো জানোয়ারিস কেন আমাকে আমার বাবা হলো? আমি ভেবে পাই না। বাবারা নাকি সন্তানের ভালো চায়, অথচ আমার বাবা সবসময় আমার খারাপ চেয়ে এসেছেন। এমনকি আমার জীবনটাই আপনি বৃথা করে দিয়েছেন। এগুলো বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনভি সজোরে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনটা নিভে যায়, কিন্তু তার ভেতরের আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই কথোপকথন যদি তৃতীয় কোনো ব্যক্তি শুনতো, তবে নির্দ্বিধায় আনভিকে বেয়াদব বা উদ্ধত বলে রায় দিয়ে দিত। কিন্তু কেউ যদি তার বাবার সম্পর্কের পেছনের করুণ ইতিহাসটা জানতো, তবে সেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, এমন বাবা যেন কারো না হয়। ফোনটা কেটে আনভি বিরক্তি নিয়ে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গয়নাগুলোর দিকে তাকায়। এসব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়, বরং এক ধরনের অস্বস্তি কাজ করছে এগুলো দেখে। তাও উপায় নেই। আনভি শাড়ি, ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে কাপড় বদলানোর কক্ষে যায়। পেটিকোট আর ব্লাউজটা কোনো মতে গায়ে চড়ালেও বিপত্তি বাঁধে শাড়ি নিয়ে। জীবনেও সে শাড়ি পরেনি, নিয়ম কানুনও জানে না। অগত্যা ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল অন করে সে ভিডিওর নির্দেশনায় আপ্রাণ চেষ্টা করে শাড়িটা কোমরে পেঁচানোর। আঁচলটা মেঝের উপর লুটোপুটি খাচ্ছে। আনভি আয়নার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে শাড়ি কোমরে পেঁচাতে ব্যস্ত। দরজার হুক যে লাগানো হয়নি সেদিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তে কোনো নখ ছাড়াই দরজা ঠেলে রুমে প্রবেশ করে ওয়াহেজ। ভেতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়, চোখ আটকে যায় সামনের দৃশ্যে। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত আনভি আয়নার সামনে দাঁড়িয়ে। শাড়ি গায়ে জড়ানো নেই। আনভি ধবধবে ফর্সা, মেদহীন পেট আর পিঠ স্পষ্ট হয়ে উঠেছে ওয়াহেজের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকায় আনভির নাভির পাশের ছোট্ট কালো তিলটাও তার নজর এড়ায় না। আনভি আয়নায় ওয়াহেজকে দেখেই জমে যায়। বিদ্যুৎ স্পৃষ্টের মতোই দুজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। সংবিত ফিরতেই আনভি মেঝের উপর থেকে আঁচলটা তুলে কোনো মতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ, তুমি এনার স্মৃতিশক্তি কেড়ে নাও। আনভির চিৎকারে ওয়াহেজও যেন ঘোর থেকে ফিরে আসে। ঝট করে উল্টো ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে বলে ওঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তুমি একই দেখালে আমায়। ছি 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 ছি। তো করছে, কিন্তু পরক্ষণেই তার মনের অবচেতন কোণ থেকে আওয়াজ আসে, কি সুন্দর দৃশ্য ছিল ওটা। ওয়াহেজের পায়ের তলা কাঁপছে। ইস, ওটা তার দেখা উচিত হয়নি। না, একদম ঠিক হয়নি। সে তো ভেবেছিল আনভি হয়তো ঘোরে নেই, নিচে আছে। তার এখন প্রেস মিটিংয়ে বের হওয়ার কথা, তাই রেডি হওয়ার জন্য এসেছে রুমে। ওদিকে আনভি লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাচ্ছে। তার হাত পা ঠক ঠক করে কাঁপছে। মনের ভেতর অজানা ভয় দানা বাঁধছে। ওয়াহেজ কি তাকে ডিভোর্স দেবে? যদি দেয়, তাহলে তো আনভির আসল মাহরামের সহগ নষ্ট হয়ে গেল। ওয়াহেজ তো তার মাহরাম, কিন্তু এভাবে খোলামেলা অবস্থায় তাকে দেখে ফেললো। আনভি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। যে মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখোমুখি হয়নি, আজ তার এই অবস্থা। মনটা আনচান করছে ওর। তবু অনেক কষ্টে শাড়িটা কোনো মতে জড়িয়ে আনভি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে ওয়াহেজের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতেই দেখে ওয়াহেজও ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। ভাগ্যিস টাওয়াল পরে নয়, টি শার্ট আর ট্রাউজার পরেই বের হয়েছে। আনভিকে দেখেই ওয়াহেজ এদিক ওদিক তাকাতে শুরু করে। কি ভীষণ লজ্জা! এখন সে কিভাবে আনভির দিকে তাকাবে? আনভিও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনেরই হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে ওয়াহেজ জোরে একটা অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামনে নিয়ে বলে, লিসেন, এটা একটা মিস্টেক ছিল। আমাদের এটা ভুলে যাওয়া উচিত। ওয়াহেজের কথায় আনভিও সামান্য সাহস পায়।
চোখের পাতা ঝাপটিয়ে আমতা আমতা করে সে বলে, জি 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 ঠিক আছে, তবে এরপর থেকে নক করবেন, এভাবে হুট করে প্রবেশ করবেন না। ওয়াহেজও মাথা নেড়ে সায় দেয়, তুমিও দরজাটা লক করে রেখো। কথাটা বলেই ওয়াহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু দরজার চৌকাঠে গিয়েই তার পা থেমে যায়। মন মানছে না, একটিবার আনভিকে দেখার প্রবল ইচ্ছে তার পিছু টানে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ওয়াহেজ পিছনে ঘুরে আনভির দিকে তাকায়। নীল রঙের শাড়িতে আনভিকে আজ নিরুপমা লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষকে ঘরে রেখে কিভাবে ওয়াহেজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে? আনভির থেকেও বেশি সুন্দর লাগছে আনভির চুলগুলো। ওয়াহেজ এই প্রথম খেয়াল করলো আনভির চুল এত লম্বা, খোলা চুলগুলো পায়ের গোড়ালি ছুঁয়ে ঝরঝর করে পড়ছে, ঘন কালো কেশ রাশি। এমন চুল ওয়াহেব বাস্তবে কখনো দেখেনি, তবে তার জানা আছে এই চুল সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় এটি অ্যানাজেন ফেজ এর দীর্ঘ স্থায়ী রূপ। এটি হলো জাদুকরী বিষয় নয়, বরং জিনেটিক্সের একটি বিরল খেলা। আর বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে 1%-রও অনেক কম মানুষের চুল এত লম্বা হয়। ওয়াহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আনভির পানে। ওয়াহেজকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আনভি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আনভির সেই তাকানোতে ওয়াহেজের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে, নাস্তা করে রেডি হয়ে প্রেস মিটিংয়ে ছুটতে হবে। এসব রোমান্টিকতায় মজে থাকলে চলবে না। প্রেস মিটিংয়ে বসে আছে ওয়াহেজ। কনফারেন্স রুমটা গিজগিজ করছে সাংবাদিক আর ক্যামেরার ফ্ল্যাশে। বাতাসের ভারী ভাব বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা থমথমে। গতকাল রাতে, অর্থাৎ তার বিয়ের রাতেই সে এক অধ্যাদেশ জারি করেছে, যার জন্য সারা দেশে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বদলে চালু করা হয়েছে দেশীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ কানেক্ট। সাথে জুড়ে দেওয়া হয়েছে কড়া নির্দেশ, তা হলো 15 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার ভাষ্য মতে এর একমাত্র উদ্দেশ্য ডেটা বা তথ্য নিরাপত্তা, অর্থাৎ নিজেদের দেশের জন্য তথ্য নিজেদের কাছে রাখা। কিন্তু হুজুগে বাঙালি কি আর অত সাত-পাঁচ বোঝে? তারা ভালো মন্দের হিসাব কষাচ্ছে, আবেগে ভাসতে বেশি পছন্দ করে। তাই তো দেশ জুড়ে শুরু করেছে আন্দোলন, জ্বালাও পড়াও মারাও কাটো সরকার নামাও। পরিস্থিতি সামাল দিতেই আজ স্বয়ং প্রেসিডেন্ট মানে ওয়াহেজ এসেছে মিডিয়ার মুখোমুখি হতে। সাংবাদিকরা উত্তেজনায় ফুটছেন, একের পর এক প্রশ্ন আর অভিযোগের তীর ছুড়ছেন ওয়াহেজের দিকে। মিস্টার প্রেসিডেন্ট, এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? তরুণ প্রজন্ম কি তবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? জনগণ কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? প্রশ্নবাণে জর্জরিত মঞ্চ। অথচ ওয়াহেজ অদ্ভুত রকম শান্তি নিয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো ভাবান্তরই নেই। সে শুধু মাথা নেড়ে সবার কথা শুনছে, প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে হজম করছে। ঘণ্টাখানেক ধরে চলা অভিযোগ আর প্রশ্নের ঝড় যখন কিছুটা থিতিয়ে আসে, তখন নড়েচড়ে বসে ওয়াহেজ। এতক্ষণ ধরে সবার সব কথা, সব বিষেদগার সে মুখ বুজে শুনেছে। হলরুমটা হঠাৎ পিনপতন নীরবতায় ডুবে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রেসিডেন্টের উত্তরের জন্য। ওয়াহেজ ধীর স্থির ভঙ্গিতে মাইকটা নিজের দিকে টেনে নেয়। তার দৃষ্টি একবার পুরো ঘরটা স্ক্যান করে নেয়। তারপর ভরাট ও গম্ভীর কণ্ঠে সে বলতে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন কেন আজ আমি এখানে? গতকাল আমার কলমের এক খোঁচায় বাংলাদেশ থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটারের মতো তথাকথিত ডিজিটাল আফিম নিষিদ্ধ হয়েছে। আর তাতেই আপনাদের অনেকের ঘুম হারাম হয়ে গেছে, তাই না? রাস্তায় নেমেছেন, গলার রগ ফুলিয়ে আমার মুণ্ডুপাত করছেন। করুন, যত খুশি গালি দিন, কিন্তু মনে রাখবেন, বিষ নামাতে গেলে শরীরে একটু জ্বালাপোড়া করবেই। এই জ্বালাপোড়া সুস্থতার লক্ষণ। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন এই নিষেধাজ্ঞা, কেন এই কঠোরতা? আমি পাল্টা প্রশ্ন করছি, আমরা কি ভিখারি? আমাদের কি নিজস্ব কোনো সক্রিয়তা নেই? কেন আমাদের জনগণের ডেটা, আমাদের রাষ্ট্রের গোপন তথ্য ভিন দেশি সার্ভারে জমা থাকবে? আমরা নিজেদের মেধা দিয়ে যখন নিজস্ব প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, তখন অন্যের দোরগোড়ায় গোলামি কেন? দাসত্বের শিকল ভাঙতে কষ্ট হয়? আমি জানি, যুগ যুগ ধরেই এই বিদেশি অ্যালগরিদমের দাসত্ব আমাদের মগজে ঢুকে গেছে, কিন্তু এই শিকল আমি রাখবো না। আপনারা অহেতুক কিসের জন্য ক্ষিপ্ত হচ্ছেন? আমি কি সবকিছু নিষিদ্ধ করে আপনাদের অন্ধকারে দিয়েছি? না,
আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি বিকল্প। সেই বিকল্প ব্যবহার করুন। আমরা তৈরি করেছি একেবারে নতুন নিজস্ব একটি অল ইন ওয়ান সুপার প্ল্যাটফর্ম যার নাম বাংলাদেশ কানেক্ট। এক জায়গায় পাবেন সব সোশ্যাল ফিড, বিনোদনের জন্য শর্ট ভিডিও, ছবি, স্টোরি শেয়ারিং আর প্রিয়জনের সাথে দ্রুত বার্তা বিনিময়ের সুবিধার সাথে ইউটিউবের মতো ভিডিও দেখতে পাচ্ছেন। এই প্ল্যাটফর্মের প্রতিটি কোড, প্রতিটি পিক্সেল আমাদের দেশি তরুণদের হাতে সাজানো। এখানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি তিনটি বিষয়কে। ডেটা সিকিউরিটি, আপনার তথ্য দেশের সার্ভারে থাকবে, কোনো বিদেশি বেনিয়াদের হাতে নয়। ইউজার প্রাইভেসি, আপনার ব্যক্তিগত জীবন সুরক্ষিত থাকবে। আধুনিক প্রযুক্তি, যা বিশ্বের যে কোনো নামি দামি অ্যাপের সাথে পাল্লা দিতে সক্ষম। এখানে প্রত্যেক নাগরিক নিজের মতো প্রকাশ করতে পারবেন নিরাপদে তাদের মত, স্বাধীনভাবে এবং সহজভাবে। আমরা শুধু একটি অ্যাপ তৈরি করে নেই, আমরা উন্মোচন করেছি আমাদের ডিজিটাল সার্বভৌমত্বের নতুন দরজা। আমরা কোলাবোরেশন রেখেছি। আপনারা আমাদের প্ল্যাটফর্ম দেখেও বিদেশের প্রয়োজনীয় কন্টেন্ট দেখবেন, বাইরের বিশ্বও আমাদের কন্টেন্ট দেখবে। কিন্তু পার্থক্য হলো, এবার দড়ি থাকবে আমাদের হাতে, কিন্তু কোনো বিদেশি প্রভুর হাতে নয়। এবং আমার আরেকটি কথাটি স্পষ্ট শুনে রাখুন, আমি 15টি বছরের নিচে কোনো শিশুকে এই ডিজিটাল স্ক্রিনের আসক্তিতে ডুবতে দেব না। আমাদের নতুন প্ল্যাটফর্মে একজন ব্যক্তি একেবারে বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং শর্ত একটাই, বয়স হতে হবে 15-এর ঊর্ধ্বে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যাচাই করে কেবল প্রবেশাধিকার মিলবে। আপনারা আন্দোলনে নেমে 15 বছরের নিচের বাচ্চাদের জন্য কেন সোশ্যাল ব্যান করেছি সে কথা বলছেন? একবার ওদের দিকে তাকান, কি বানিয়েছেন আপনারা ওদের। বিশ্বের অন্য প্রান্তে যখন কিশোররা ল্যাবরেটরিতে বসে মঙ্গল গ্রহে যাওয়ার ছক কষছে, তখন আমাদের বেশিরভাগ কিশোররা রিলস বানিয়ে কোমর দোলাচ্ছে। ক্রিঞ্জ কন্টেন্ট গিলতে গিলতে ওদের মগজ পোয়াচে পুচ হয়ে গেছে। ওরা রোবট বানাবে কে? ওরা নিজেরাই তো একটা মগজহীন রোবট হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি এই আত্মঘাতী প্রজন্ম মেনে নিব না। স্কুল ব্যাগ ফেলে হাতে স্মার্টফোন দিয়ে যারা দেশ ও সমাজকে গল্লাই দিচ্ছে, তাদের প্রশ্রয় আমি দেব না। ছাত্ররা টেবিলে থাকবে, মাঠে থাকবে, মোবাইল স্ক্রিনে নয়। রিলসে ক্রিয়েট করতে করতে বড় হবে, আর একটু বড় হয়েই দেশ ছেড়ে পালানোর ধান্দা। আর দেশে থাকলে চুরির ধান্দা। এই কালচার আমি শেকড় সহ উপড়ে ফেলবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সেলুট দেবেন কি উঠু চোখ রাঙাচ্ছেন? শুনে রাখুন, আমি ওয়াহেজ ইবনান, সেই শাসক নই যে আপনাদের হাত তালির আশায় দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেব। বিশ্ব কি করছে তাতে আমার কিছু যায় আসে না। বিশ্ব গল্লায় যাক, আমি আমার দেশকে বাঁচাতে যা প্রয়োজন মনে হবে সেটাই করব। আমরা কারো তালে নাচবো না, আমরা আমাদের তালে নাচবো। বিকল্প দিয়েছি, সেই দেশি প্ল্যাটফর্মে আসুন, বাংলাদেশ কানেক্টে আসুন। সেখানে শৃঙ্খলা আছে, দেশপ্রেম আছে, আমাদের মাটির সুর আছে। আর যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাক স্বাধীনতার বলিও আওড়ে রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন, তাদের আমি স্পষ্ট সাবধান করে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা অস্তিত্বের যুদ্ধ। আন্দোলনের নামে যদি কেউ অরাজকতা করতে আসেন, তবে মনে রাখবেন, আমি যেমন গড়তে জানি তেমন ভাঙতেও জানি। আর আগামী 1 মাসের ভেতর বাকি সাইটগুলোও দ্রুত ব্যান করে দেওয়া হবে ইনশাল্লাহ। বিকল্প তৈরি হচ্ছে। দিস ইজ ওয়াহেজ ইবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ। আমি কোনো কৈফিয়ত দিতে আসিনি, আমি কালচার বদলাতে এসেছি। আজ থেকে যা নিষিদ্ধ তা এদেশের মাটি ও মানুষের মঙ্গলের জন্য নিষিদ্ধ। এই সিদ্ধান্ত পাথরের ওপর খোদাই করা, তা আর মুছবে না। জেগে উঠুন, দাসত্বের জিনজির ছিঁড়ে ফেলুন। বাংলাদেশ জিন্দাবাদ। উত্তর দিতে গিয়ে ওয়াহেজ বেশ খানিকটা সময় নিল। প্রতিটি শব্দ মেপে মেপে ছুঁড়ে তার বাচনভঙ্গি এমন ছিল যা মধ্যেই উপস্থিত জনতার রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এটা কোনো সাধারণ উত্তর ছিল না, বরং ওয়াহেজ এক অত্যন্ত চতুর কৌশল কাজে লাগালো। বিশাল এই জনশক্তিকে নিজের পক্ষে টানার জন্য এমন শক্তিশালী বক্তৃতার চেয়ে বড় কোনো হাতিয়ার আর হতেই পারে না। নিজের বক্তব্য শেষ করে সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করল, আমি আমার পক্ষ থেকে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এখন এটা মানা বা না মানা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ওপর। তবে এটুকু নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভালোই চাই। আশা করি সবাই নিজেদের উত্তর পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম। এটুকু বলেই ওয়াহেজ তার কনফারেন্স শেষ করে। তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, চোখে মুখে দুশ্চিন্তার লেশমাত্র নেই। সে ধীর স্থিরভাবে সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং বডিগার্ডদের কড়া
নিরাপত্তার ভেতরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতেই স্টেজ ত্যাগ করে চলবে। সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনি আর তার সাথে উপরি পাওনা হিসেবে জনগণের একগাদা গালাগাল সব মিলিয়ে এক আকাশ বিষণ্ণতা কাঁধে নিয়ে বাড়ি ফিরে ওয়াহেজ। ভেবেছিল বাড়ির চৌকাঠে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু হাই, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় আরেক প্রস্ত নাটক। মা আর ছোট চাচি ওত পেতেই ছিলেন। ওয়াহেজকে দেখা মাত্রই তারা শুরু করেন নালিশের পাহাড়। অভিযোগের কাঠগড়ায় আর কেউ নয়, সে আনভি। ওয়াহেজের ভিতরটা তিক্ততায় ভরে ওঠে। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে, শালা, বিয়ে করাটাই কি তবে ভুল হলো? দুনিয়ার প্রতিটি পুরুষের কপালে কি এই একই জ্বালা লেখা থাকে? বিয়ের বয়স 24 ঘন্টাও পেরোলো না, এরই মধ্যে শুরু হয়ে গেছে বইয়ের নামে বিচার সভা। আর কি সেই বিচার হলো আনভির মৌনতা। অভিযোগের ফিরিস্তি বেশ লম্বা। আনভি নাকি সারাদিন একবারও ঘর ছেড়ে বের হয়নি। উষার বান্ধবীরা এসেও ওকে ওই 4 দেয়ালের মাঝেই দেখে গেছে। ওখানেই শেষ নয়, সে সারাদিনে মাত্র একবেলা ভাত মুখে দিয়েছে। বাড়ির কারোর সাথে দুটো কথা পর্যন্ত বলেনি। নতুন বউয়ের কাছ থেকে এমন আচরণ ওনাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাসি খুশি চঞ্চল বউয়ের বদলে এমন গুমোট আচরণ দেখে ওনারা তাই ক্ষোভে টগবগ করছেন। আর সেই ক্ষোভের আগুনের আঁচ এখন সরাসরি এসে লাগছে বিধ্বস্ত ওয়াহেজের গায়ে। ওয়াহেদ সব অভিযোগ নীরবে হজম করে রুমে আসে। উদ্দেশ্য আনভিকে জিজ্ঞেস করা, কেন সে এমন করছে, কী কারণে অহেতুক এই যন্ত্রণা সৃষ্টি করছে। এসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকে দেখে আনভি নেই। ওয়াহেদ হাতের কোটটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে তাকায়, না, সেখানেও নেই। ওয়াশরুমের দরজার বাইরে থেকে লক করা। তাহলে বোধহয় বারান্দায় আছে, এই ভেবে ওয়াহেদ বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দায় দরজায় আলতো পায়ে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে আনভিকে। আনভি বারান্দার ফ্লোরে বসে টেবিলে রাখা ল্যাপটপে বাংলাদেশ কানেক্টে লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশেই তার আইডি কার্ড পড়ে আছে। আজ সকালে আনভির খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছেন। তার ল্যাপটপ, তার আইডি কার্ড এখন তার হাতে। নিজের কাজের জন্য এই সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, কিন্তু ফেসবুক বা টিকটক বর্তমানে ব্যান থাকায় বাধ্য হয়ে ওয়াহেজের টিমের তৈরি করা এই সাইটে লগ ইন করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। একবার ব্যর্থ হয়ে আনভি নিজের মনেই বিড়বিড় করে বলে উঠতে শুরু করে, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ। এসব বন্ধ করার কি প্রয়োজন ছিল? এখন মানুষ লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে, এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ প্যাঁচার মতো মুখ বানিয়ে রাখে আর কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষের কি হবে? এটা তো লগ ইনই হচ্ছে না। ধুর ধুর, চলে যাব এই দেশ ছেড়ে। একটা কিডনি বিক্রি করে হলেও এই দেশ ছেড়ে চলে যাব। বিরক্তিতে সব ছেড়ে যেই না আনভি উঠে দাঁড়ায় এবং আড়মোড়া ভাঙতে পেছনে তাকায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যায় সে। যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলছিল সেই মানুষটাই তার ঠিক পেছনে দাঁড়িয়ে। ওয়াহিদকে দেখে আনভি আমতা আমতা করে বলে, আপনি 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 ওয়াহিদ আনভির কথার কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে আনভির 2 বাহু নিজের 2 হাতে শক্ত করে চেপে ধরে। আনভি বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ, পুরুষের ছোঁয়া কেমন হয়, এই মুহূর্তে সে তার হাড়াহাড়ি টের পায়। হাত পা অবশ হয়ে আসছে, মুখ দিয়ে একটা টু শব্দ বের করার সাধ্যও তার নেই। ওয়াহেদ আনভিকে শক্ত করে ধরে একটু পাশে সরিয়ে দেয় এবং নিজের ল্যাপটপের সামনে বসে পড়ে। এরপর দ্রুত বাংলাদেশ কানেক্টে সঠিকভাবে লগ ইন করে দেয়। আনভি এখনও সেই আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষে ওয়াহেদ উঠে দাঁড়ায় এবং আনভির মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে নিজে করতে পারো না, আর কিছু হলেই সরকারের দোষ। আনভিও দমে যাওয়ার পাত্রী নয়। ওয়াহেজের কথার পিঠে চট করে উত্তর দেয়, তো দোষ তো সরকারেরই, যে সে এমন নিয়ম চালু না করলে তো এত কিছু হতো না। ওয়াহেজ ঠান্ডা গলায় শুধায়, সরকার তো বলেছে কি জন্য, কেন এসব করলো, তো সব তো নথিপত্রও লিখে দিয়েছে, তুমি কি সেটা পড়োনি? আনভি আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন পড়িনি বললে তো অপমান হবে, তাই আমতা করে বলে, পড়েছি তো, তাও বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকে বলেছি, আপনি কেন এত ক্ষেপে যাচ্ছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভেতর প্রেসিডেন্ট মানি না, তাই প্রেসিডেন্ট হিসেবে কোনো কথা বলবেন না। আমি কি তোমাকে একবারও কোনো প্রকার কথা বলেছি?
প্রশ্নটা আনভির দিকে ছুড়ে দিয়েই ওয়াহেজ বারান্দার এক কোণে রাখা সোফাটায় আছড়ে পড়ে। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজের সমস্ত ভার সে সঁপে দিয়ে সোফার গদিতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে মাথাটা এলিয়ে দেয় পেছনের কুশনে। আনভি তার প্রশ্নের উত্তরে কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। শব্দগুলো গলার কাছেই দলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির হয়ে আছে ওয়াহেজের উপর। লোকটাকে ভীষণ ক্লান্ত। সারাদিনের অমানসিক ধকলে শরীরটা মনে হচ্ছে আর বইতে পারছে না। একদম নেতিয়ে পড়েছে। চোখ দুটো মুখে একদম মুদে আছে সে। চোখের নিচে স্পষ্ট কালচে ছায়া। মুখটা কেমন যেন রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে আছে তার। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর উস্কো খুস্কো চুলগুলো তাকে আরো বেশি বিপর্যস্ত দেখাচ্ছে। শার্টের হাতাটা কোনোই পর্যন্ত গুটানো, বুকের ওপরের কয়েকটা বোতাম খোলা, সেখান দিয়ে দেখা যাচ্ছে ওর ক্লান্ত বুকটা কেমন ঘন ঘন ওঠানামা করছে। এই মুহূর্তে ভালোভাবে বিধ্বস্ত ওয়াহেজকে দেখে আনভির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় দিন শেষে পুরুষ মানুষের এমন নিঃস্ব, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারার চেয়ে বোধহয় কষ্টদায়ক কোনো দৃশ্য পৃথিবীতে নেই। আনভিকে ওভাবে করুণ চোখে পলকহীন তাকিয়ে থাকতে দেখে ওয়াহেজ খুব কষ্ট করে চোখের পাতা দুটো একটু ফাঁক করে। ক্লান্তিতে জড়িয়ে আসা গলায় ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? ওয়াহিজের প্রশ্নে আনভির ফুঁস পেরে কিছুটা অপ্রস্তুত হয়ে দুদিকে মাথা নাড়িয়ে সে বলে, না, কিছু না। এবার ওয়াহেজ আনভিকে জিজ্ঞেস করে, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার চাপে আর সম্মান বাঁচাতে। এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি সইতে পারবো না। ওয়াহেজের কথাগুলো শুনে আনভি এক তপ্ত নিঃশ্বাস, দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর মিলান হেসে বলে, কোথায় বের হব? কেউ তো আমায় দাম দেয় না। আমি তো যেচে বলিনি আমাকে বিয়ে করুন। আমার বাবা নামক তকমাধারী মানুষটা আমায় বাধ্য করেছেন। এখন আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছেন, আমার মা নাকি আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে তার মিস্ট্রেস হয়েছেন। অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। আমার মা আমার বাবার সাথে তখন ছিলেন যখন আমার বাবা আমার সৎ মায়ের বাবার কোম্পানিতে মাত্র 7,000 টাকা স্যালারিতে চাকরি করতেন। আচ্ছা, এরপরও কি আপনি আমাকে বলতে পারবেন আমি আমি কিভাবে কিছু বলবো? এসব শুনে ওয়াহেজ কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে বসে থেকে উঠে দাঁড়ায় ওয়াহেজ। তারপর আনভিকে শান্ত গলায় বলে, আমার মায়ের বলাটা ঠিক হয়নি আমি জানি, কিন্তু আমার মা তো এত কিছু জানেন না। তোমার বাবা সবাই তো কে এটাই বলেছেন, আর আমার মা তিনি তাই বিশ্বাস করেছেন। এতে আমার মায়ের কি দোষ তুমি বলো? এতটুকু বলে ওয়াহেজ রুমের ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আনভির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তার মা বড়ই হতভাগ্য। মরে গিয়েও বদনামি ঘুচল না। হায়রে কপাল! আনভি কাতর গলায় পেছন থেকে ডেকে ওঠে, ওয়াহেজ, শুনছেন? আনভির ডাকে ওয়াহেজের পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে আনভির দিকে তাকিয়ে নিষ্প্রিয় সুরে বলে, জি শুনছি। আনভি ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বেদনার্ত সুরে বলে, আমি না অবৈধ সন্তান নই। আমার মা চরিত্রহীন ছিলেন না। বিশ্বাস করবেন আমার এই কথাটা? ওয়াহেজ কিছুক্ষণ মৌন থাকে, তারপর ধীর গলায় বলে, করলাম। এটুকু বলেই ওয়াহেজ দ্রুত রুমে চলে আসে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নিতে। শাওয়ার ছেড়ে পানির নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। কি করবে বুঝতে পারছে না। সারাকে তার পছন্দ, বেশ পছন্দ। বিষয়টা এমন না যে সারাকে সে আগে থেকে পছন্দ করত। তাদের বিয়ের ঠিক হওয়ার পর যখন দেখা কথা হয়, তখন থেকেই সারাকে নিয়ে তার মনের কোণে আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। সবার ক্ষেত্রেই এমনটা হয়। বিয়ে ঠিক হওয়ার পর সারাকে সে নিজের স্ত্রী ভেবে নিয়েছিল। কাজকর্মের বাইরে তার সব ভাবনায় সারাকে নিয়ে ঘিরে আবর্তিত হতো। তাই হঠাৎ আনভিকে মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। আবার আনভি মেয়েটাও তার কেন জানি খুব অসহায় মনে হয়। আনভির অবস্থাটা সে বুঝতে পারছে, খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু তারপরও এই মুহূর্তে আনভিকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। গোসল শেষে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে ওয়াহেজ ওয়াশরুম থেকে বের হয়। বের হয়েই দেখে আনভি রুমে রাখার টেবিলের ওপর খাবার সাজাচ্ছে। আনভিকে খাবার রাখতে দেখে ওয়াহেজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, তুমি খাবার কেন আনলে? নিচে গিয়ে খেয়ে আসতে।
আনভি পেছনে ঘুরে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, আমি খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে আপনার মা বললেন আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম। ও, ছোট্ট করে উত্তর দিয়ে ওয়াহেজ চেয়ারে বসে পড়ে। তারপর বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। ওয়াহেজকে খেতে দেখে আনভি মনে মনে ভাবে, বিছানায় রাখা ওয়াহেজের কোটটা ওয়াশিং মেশিনে দিয়ে আসে। এতটুকু ভেবে সে সরল মনে ওয়াহেজের কোটে হাত বাড়ায়। কোট স্পর্শ করতেই ওয়াহেজ এক প্রকার ধমকে ওঠে। এই, আমার জিনিস হাত দিবে না। স্ত্রী হওয়ার চেষ্টা একদম করবে না, চলবে? ওয়াহেজের আচমকা ধমকটা চাবুকের মতো আছড়ে পড়ে আনভির আত্মসম্মানে। মুহূর্তেই লজ্জায় আর অপমানে কান দুটো গরম হয়ে ওঠে তার। ছি, এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটা মুহূর্তেই রাগে পরিণত হয়। হাতের কাছে ওয়াহেজের কোটটা সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মেরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওয়াহেজের দিকে। তারপর কঞ্চে একরাশ ঝাঁজ নিয়ে কড়া গলায় বলে ওঠে, এত খারস কেন আপনি? কেন সবসময় এমন করে কথা বলেন? দেব না হাত, আমি একদম দেব না। আর আপনার মতো এমন একটা পান্ডার স্ত্রী হয়ে থাকার কোনো শখ আমার নেই। কথাগুলো একদমে বলেই হনহন করে সোফার দিকে এগিয়ে যায় আনভি। ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। আনভির এমন তরক তরক কথা আর আচমকা আক্রমণাত্মক আচরণে ওয়াহেজ প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে বলে, সারাটা দিন জনগণের গালি খেয়ে ঘুরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এখানে এসেই শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স ওয়াহেজ, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনেই আবার স্বীকার করে নেয় সে, আসলে ধমকটা বোধহয় একটু বেশি জোরে দিয়ে ফেলেছি। ওদিকে সোফায় শুয়ে চোখ বুজে ফেলে আনভি। বুক চিরে বেরিয়ে আসা একটা ভারী দীর্ঘশ্বাস, অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় অপরওয়ালার কাছে। সব তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি চাইলেই আমার এই এলোমেলো জীবনটা সুন্দর হতে পারে। একমাত্র তোমার দয়াতেই তা সম্ভব। খাওয়া শেষ করে নিজেই খাবারের ট্রেটা তুলে নিয়ে ওয়াহেজ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাপন কোনো বিলাসিতার ছোঁয়া নেই। সবকিছুই ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোকও হাতে গোনা মাত্র 2 জন। নিয়ম একটাই, প্রেসিডেন্ট হও বা যেই হও, নিজের ছোটখাটো কাজগুলো নিজেকেই করতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে কপালে চিন্তার ভাঁজ পড়ে ওয়াহেজের। পাকিস্তানের সাথে শেল্টার নিয়ে একটা চুক্তিতে গিয়েছে, কিন্তু জনগণ এই বিষয়টা কিভাবে নেবে? সেই চিন্তায় যান যায় অবস্থা। কোনো একটা সিদ্ধান্ত নিলেই হাজারটা ঝামেলা এসে চটে, পিছু ছাড়ে না। চিন্তিত মুখে রুমে ঢুকে এক নজর সোফার দিকে তাকায় ওয়াহেজ। আনভি পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখেই ওয়াহেজের ভ্রু কুঁচকে যায়। মনে মনে ভাবে, নিশ্চয়ই ভেতরে ভেতরে ফোন ঘাটছে, তাই ভেবে চোরের মতো লুকিয়ে আছে। এই ভেবে ওয়াহেজ রুমের মেইন লাইট অফ করে দিয়ে আবছা অন্ধকারে বিছানায় উঠতে উঠতে গলার স্বর চড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করা যাবে না। করা নিষেধ, কিন্তু দিয়ে দিলাম। ওয়াহেজের কথা শুনে কাঁথাটার মুখের উপর থেকে একটু এক ঝটকায় সরিয়ে দেয় আনভি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াহেজের দিকে তাকিয়ে সে বলে, চোখ কি 17টা সঙ্গে নিয়ে চলেন নাকি আপনি? না, না দেখেই সব বুঝে ফেলেন। ওয়াহেজ বিছানায় উঠে বালিশে মাথা রাখতে রাখতে বেশ ভাব নিয়ে টোন কেটে বলে, চোখ 17টা হোক বা 18টা, যা বোঝার আমি বুঝেছি। ফোন রেখে দাও, এখন এত রাতে ফোন চালানোর কোনো প্রয়োজন নেই। আনভি এবার চরম বিরক্তি নিয়ে বলে ওঠে, আজব তো, আমি ফোন চালাচ্ছিই না। খামাখা এত কথা বলছেন, এত কথা কেন বলতে হবে? আনভির গলার আত্মবিশ্বাস দেখে ওয়াহেজ পাশ ফিরে ভালো করে তাকাই। আবছা আলোয় খেয়াল করে দেখে সত্যিই তো মেয়েটার হাতে কোনো ফোন নেই, সে শুধু শুয়েই ছিল। এ দেখে মুহূর্তেই চুপসে যায় ওয়াহেজ। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আপন মনে জিভ কেটে ভাবে, ইস, বারবার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে এই মেয়ের কবলে পড়ে। হুটহাট কিছু না দেখেই বলতে যাওয়াটা ঠিক হয়নি। লজ্জা ঢাকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুজে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহই ভালো জানেন আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত এখন 4টে ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ হয়ে আছে। ওয়াহেজ তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজেই বসে আছে, কিন্তু তার মনটা আজ কিছুতেই স্থির হচ্ছে না। বারবার দৃষ্টি চলে যাচ্ছে সোফার দিকে। আনভি এখনো গভীর ঘুমে আচ্ছন্ন।
ওয়াহেজের বুকের ভেতরটা কেমন খচখচ করছে। সে মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই বুঝে আনভি উঠবে, অজু করে তার পাশে নামাজে দাঁড়াবে। কিন্তু কই, মেয়েটার তো ওঠার নাম গন্ধও নেই, এমনকি কোনো অ্যালার্মও বাজছে না। ওয়াহেজের ভুরু কুঁচকে আসে। তবে কি আনভি তাহাজ্জুদ পড়ে না? ওই একদিনে কি শুধু পড়েছিল? নানা প্রশ্নে মনটা অস্থির হয়ে ওঠে। না, আর ভাবতে পারছে না ওয়াহেজ। সে ধীর লয়ে যায় নামাজ ছেড়ে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে এগিয়ে আসে আনভির শিওরে। আনভির সামনে দাঁড়িয়ে একরাশ সংকোচ গ্রাস করে তাকে। বুকের ভেতরটা ধক করে ওঠে। কিভাবে ডাকবে তাকে? গায়ের হাত দিয়ে ডাকবে নাকি দূর থেকেই আওয়াজ দেবে? এসব ভেবে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওয়াহেজ। অবশেষে সাহসে ভর করে সে হালকা ঝুঁকে আনভির মুখের ওপর থেকে কাঁথাটা আলতো করে সরিয়ে দেয়। মুখ খুব মোলায়েম স্বরে ডাক দেয়, এই মেয়ে, উঠবে না? নামাজ পড়বে না? একবার, দুবার, টানা 4 বার ডাকার পর পঞ্চমবারে আনভির কপালে ভাঁজ পড়ে। খুব কষ্টে চোখের পাতা দুটো একটুখানি ফাঁক করে সে। ঘুমের ঘোরে এখনো কাটেনি। সেই নিভু নিভু চোখে ওয়াহেজের দিকে তাকে অস্পষ্ট সুরে জিজ্ঞেস করে, কিসের নামাজ? ওয়াহেজ আনভির চোখের দিকে তাকে ছোট করে উত্তর দেয়, তাহাজ্জুদের। আনভি এখনো পুরোপুরি সজাগ নয়। মস্তিষ্কের ঘুমের প্রবল দেশ, তাই সে আধ বোঝা চোখেই বিড়বিড় করে বলে, আমার নামাজ নেই, এখন পড়ব না। বলে সে পাশ ফিরে আবার কাঁথাটা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আনভির কথা শুনে ওয়াহেজের মুহূর্তের জন্য থমকে যায়। কান দুটো কিছু গরম হয়ে ওঠে তার। একই কথা শুনল সে। মেয়েটা ঘুমের ঘোরে কি নির্দ্বিধায় বলে দিল কথাটা। যদিও বিষয়টিতে লজ্জার কিছু নেই, এটি নিতান্তই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি ব্যাপার। তবু ওয়াহেজের কেন জানে ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছে। নিজের বোকামির কথা ভেবে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। মনে মনে ভাবে, কেন যে আগ বাড়িয়ে ডাকতে গেল। ধ্যাত, চলবে। সকাল এখন 8টার কোটায়। আনভি সোফার কোণে বসে পিরিয়ডের ব্যথায় খাসমিস খাচ্ছে। পিরিয়ডের জন্য পেটের নিচে সে যে পেইন হয় তা কাউকে কখনো বলে বোঝানোর সাধ্য কারো নেই। ওয়াহেজ ফজরে নামাজ পড়ার জন্য বেরিয়েছিল যে এখনো বাড়ি ফিরেনি। আনভিও ঘর থেকে বেরোচ্ছে না। যেখানে কেউ তাকে মূল্য দেয় না সেখানে সে কোথায় যাবে? তাদের সাথে গায়ে পড়ে কেন কথা বলবে? এসব বউ শাশুড়ি নাটক জি বাংলায় মানায়, বাস্তবে নয়। কেউ যদি আনভির বিষয়ে মিথ্যে একটা ধারণা পুষে সেটিকে খুঁটি বানিয়ে যদি আনভির সাথে কথা না বলে বা খারাপ আচরণ করে, তাহলে এখানে আনভি কি করবে? আনভির তো কিছু করার নেই। সে কাউকে তেল মারতে পারে না। তাই চুপচাপ বসে আছে, যা হবে দেখা যাবে। এর মানে এই নয় আনভি বিনয়ী নয়। আনভি যথেষ্ট বিনয়ী, তবে তাদের সাথেই যারা তার সাথে বিনয়ী। সে বেহায়া নয় অবশ্য। আনভি পেটে ক্ষিধা সাথে অসহ্য ব্যথা নিয়ে ঝিম মেরে বসে থাকে সোফার এক কোণে। আনভি বসে আছে। কিছু সময় পার হওয়ার পর ঘরে প্রবেশ করে উষা, মানে ওয়াহেজের মা। উষাকে দেখে আনভি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তবে সালাম দেয় না। আজ আর কারণ গতকাল তাকে সালাম দিয়েছিল, কিন্তু তিনি কোনো প্রকার উত্তর দেননি। তো যে সালামের উত্তর দেয় না তাকে কি জন্য বারবার সালাম দিবে? আনভি আজ তাকে দেখে ধরফড়িয়ে উঠে না দাঁড়িয়ে সময় নিয়ে ধীরে স্বাচ্ছন্দ্যে উঠে দাঁড়ায় এবং চেহারায় প্রতিক্রিয়ায় উষা যেমন একটা কড়া বিরক্তির আবরণ ধরে রেখেছেন, তেমন বিরক্তির রেশ আর গাম্ভীর্য টেনে ধরে। উষা আনভিকে কাঠগলায় বলেন, এই যে, তুমি তো নতুন বউ হিসেবে আছো, অথচ কোনো প্রকার দায়িত্ব পালন করছো না। আমাদের বাড়ির বউরা কিন্তু এমন না। তারা রান্না বান্না স্বামী সব সামলায়। যাও, আজ সকালে নাস্তাটা তুমি বানাও। আনভি তো ঠিক মতো হাঁটতেও পারছে না। নাস্তা কিভাবে তৈরি করবে সে? তারপরও কোনো প্রকার কথা না বলে চুপচাপ উষার সাথে নিচে যায়। এইরূপ সমস্যা তো কাউকে বলে বোঝানো অসম্ভব, তাই আর না বলাই ভালো। কিরিমিরি খেয়ে সহ্য করে নিক এখন। আনভি কিচেনে যেতেই তার চাচি শাশুড়ি আনভিকে দেখে এক প্রকার তাচ্ছিল্য করে কিচেন থেকে বেরিয়ে যেতে থাকেন। আনভিও উনার দিকে বিরক্তি চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, অর্থাৎ বুঝিয়ে দেয় সে তার এমন আচরণে খুবই বিরক্তি তার উপর। উষা আনভিকে কোথায় কি আছে দেখিয়ে বেরিয়ে যান। আনভি অসহ্য ব্যথাটা বয়ে নিয়ে নাস্তা তৈরি করতে থাকে। দাঁড়ালে মনে হচ্ছে বসলে ব্যথাটা কমবে, বসলে মনে হচ্ছে দাঁড়ালে ব্যথাটা কমবে। মানে আনভি শান্তি কোনোভাবেই উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। আনভি সকালের নাস্তা হিসেবে বেশি কিছু করতে পারেনি। পরোটা আর লাচ্ছি, সাথে দুধ চা জাল দেয়। এগুলোতে তাও হবে না।
এগুলোতে তো হবে না, উল্টো খোঁচা মারা কথা শুনতে হবে। তাই ঠিক করে এখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অত্যন্ত প্রিয় খাবার সারিদ রান্না করবে। যেমন ভাবা তেমন কাজ, আনভি শুরু করে রান্নার কাজ। যেহেতু সবাই নাস্তা করবে ৯টায়, এর মধ্যে হয়ে যাবে। যাবতীয় উপকরণ একসঙ্গে করে প্রথমে সে একটি হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও নানা রকম গুঁড়ো ও গোটা মশলার সাথে হাড়সহ খাসির মাংস ভালোভাবে কষিয়ে নেয়। মাংস কিছুটা ভাজা হলে সে এতে টুকরো করা টমেটো, আলু, গাজর, লাউ ও পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দেয়, যাতে মাংস ও সবজি সেদ্ধ হয়ে দারুণ স্বাদের একটা পাতলা ঝোল বা স্টু তৈরি হয়। রান্না শেষে আনভি একটি বড় পাত্রের নিচে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রাখা রুটি সুন্দর করে বিছিয়ে দিয়ে এবং তারপর গরম গরম মাংস, সবজি ও পুরো ঝোলটা ঢেলে দেয়, যার ফলে রুটিগুলো দ্রুত ঝোলে শুষে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে সুস্বাদু শাড়ির পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। রান্না শেষ করতে করতে ৯টা বেজে যায়। উষা রান্নাঘরে প্রবেশ করেন। শাড়ির দেখে বেশ খুশি হয়ে যান মনে মনে। শাহিদ উনার খুব প্রিয় খাবার, উনার নয়, পুরো ইবনান পরিবারেরই প্রিয় খাবার, বিশেষ করে ওয়াহেজ আর ওয়াজিফার। আনভি উনাকে দেখে কিছুটা ইতস্তত হয়ে বলে, আর কিছু তৈরি করব?" উষা আনভির রান্না করা সবকিছুর উপর একবার নজর বুলিয়ে আনভির দিকে তাকান আর বলেন, "না, আর কিছু করতে হবে না। যাও এগুলো টেবিলে পরিবেশন করে দাও। সবাই বসে আছে খাবারের অপেক্ষায়।" আনভির হাঁটার শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে। এই অল্পতে ক্লান্ত হওয়ায় মেয়ে সামাইরা সিদরা আনভি নয়, কিন্তু অসুস্থ হওয়ার ক্লান্তি কাজ করছে আজ। আনভি তাও সারিদ একটা বড় বাটিতে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। পরিবারের সবাই এখানে বসে আছেন। আনভি ডাইনিং টেবিলের উপর খাবারটা রাখে, কোনো দিকে তাকায় না। কেমন অস্বস্তি লাগছে তার। আয়রা সারিদ দেখে উচ্ছ্বাস নিয়ে বলে, "মাশাআল্লাহ, সারিদ রান্না করেছো ভাবি? এটা তো আমাদের সবারই পছন্দের। খুব সুন্দর ঘ্রাণ আসছে। ইনশাআল্লাহ খেতেও ভালো হবে।" আনভি কিছু বলে না। ওয়াহেজ মুখ তুলে একবার আনভির দিকে তাকায়। ইস, পুরো ফর্সা মুখটা লালচে হয়ে গেছে রান্নার কবলে পড়ে। ওয়াহেজ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মন চায় তাকাতে, কিন্তু সবার সামনে এভাবে তাকালে মান সম্মান থাকবে বলে মনে হয় না। তাই না চোখের চাহনিতে হেফাজত তাই না চোখের চাহনিকে হেফাজতেই রাখা ভালো। আনভি কিচেনের দিকে পা বাড়ায় বাকিগুলো আনতে, তখনই উষা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, "আর নিয়ে আসতে হবে না, যাও গিয়ে চোখ মুখ ধুয়ে আসো। পুরো লাল হয়ে গেছো এখন। এমন লাল হয়েছ মনে হচ্ছে পুরো ইবনান বংশের জন্য রান্না করে ফেলেছ।" আনভি হতাশার চোখে একবার উষার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, "জি।" এতটুকু বলে আনভি রুমে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পিছন থেকে শুনতে পায় উষা বলছেন, "আজ রাতের দুপুরের রান্না কিন্তু তোমাকেই করতে হবে। আমার যেন আরেকবার বলতে না হয়।" আনভির পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আবারও সামনে ঘুরে হাঁটতে শুরু করে। এমন খোঁচা মারা কথা আনভির একদম পছন্দ না। যা পছন্দ নয় তার মুখোমুখি বারংবার তার পড়তে হচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়া ব্যতীত তার আর কিছুই করার নেই। এটা শ্বশুরবাড়ি, এখানে মানিয়ে নিতে হয়। ৪ জন ৪টে কথা বলবেই, তা শুনে নাও শোনার ভান করতে হবে, এটাই নিয়তি। আর কিছু করার নেই। আনভি ঘুরে এসে সোফায় বসে ক্লান্ত শরীর এড়িয়ে দেয়। ইতস্ততা, অপমান, লজ্জা, সংকোচ, অস্বস্তি সব রোগে আক্রান্ত হয়ে গেছে একসাথে সে। মনে মনে ভয় আরেকটা যোগ হয়েছে। তা হলো নাস্তা কেমন হলো আল্লাহই জানেন। এই বাড়ির যেই লোকেরা না জানি কোন ভুল করে বের করে বসে। ফ্রেশ হতে এসেছিল, কথায় আর ফ্রেশ হবে, অলসের মতো গা এলিয়ে বসে আছে সোফায়। নাস্তা শেষ করে ওয়াহেজ ঘরের দিকে আসে। রেডি হয়ে কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো। ঘরের দরজার সামনে এসে ওয়াহেজের পা থেমে যায়। আড়াল থেকে দেখতে পায় আনভি ছটফটানি পেটের নিচে ২ হাত চেপে ধরে ওঠে, তো আবারও বসে ওঠে। বসে শান্তি না পেয়ে সোফার কুশনে মাথা রাখে। এরকম একটু সময় জিরায়, তারপর আবার উঠে দাঁড়ায়। দাঁত চেপে হাঁটে, তো আবার বসে যায়। পানি খায়, তো আবার উঠে হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আনভির কার্যকলাপ লক্ষ্য করে ওয়াহেজ। লক্ষ্য করে বুঝতে পারে আনভির পেইন হচ্ছে। ও ভীষণ প্যানিক করছে। ওয়াহেজ ঘরে ঢুকতে যেও ঢোকে না। দ্রুত পায়ে নিচে লিভিং রুমে এসে উষার সামনে গিয়ে দাঁড়ায়, যিনি নাস্তার শেষে উপরে নিজের রুমে যাচ্ছেন। ওয়াহেজ উষার পথ আটকে দাঁড়িয়ে ইতস্ততা নিয়ে জিজ্ঞেস করে, "মা,
আজ দুপুরে সামাইরা রান্নার করার কথা না? আজ না হয় তুমি করে নাও মা রান্নাটা প্লিজ। কাবিন নামাই আনভির নাম সামাইরা নিদ্রা আনভি। দেখে ওয়াহেজ আনভিকে সামাইরাই ডাকে। এই প্রথম তার নামে উচ্চারণ করল সে। উষা ছেলের মুখে এমন কথা শুনে রুক্ষ গলায় বলল, কেন? আমি কেন করব? এক জীবন তো আমি করলাম, এখন ছেলেকে বিয়ে করিয়েছে, এখন তো ছেলের বউয়ের রান্না করার কথা। আমি কি জন্য করব? বিয়ের একদিন না হতেই বউয়ের আঁচলের নিচে চলে গেছিস। ওয়াহেজ তো মন পড়ে যায় বিব্রতকর পরিস্থিতিতে। ওয়াহেজ উষাকে থামিয়ে বোঝানোর জন্য বলে, মা মা তুমি শোনো, ওর পক্ষে কথা বলছি না, ওর ওর নাম। ওয়াহেজ লজ্জায় মুখ থেকে কথাটা বের করতেও পারছে না। অনেকটা সংকট নিয়ে সে উচ্চারণ করে, মা সামাইরার পিরিয়ড হয়েছে অ্যান্ড ওর পেইন হচ্ছে অনেক। ও আমাকে সেটা বলেনি, আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তুমি তো বোঝোই আমার থেকে ভালো, সেজন্য বললাম একটু ছাড় দাও না মা তাকে আজ। উষা আনভির অবস্থা বুঝতে পেরেও কিছুক্ষণ চুপ থেকে গা ছাড়া ভাব নিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। এটা বলে তিনি ওয়াহেজের পাশ কাটিয়ে উপরের দিকে এগিয়ে যান। ওয়াহেজ প্রশান্তের শান্ত শান্ত শ্বাস ছেড়ে ঘরের দিকে যান। ওয়াহেজ ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে আনভি নিজেকে সামলে নেয়। আনভি ওয়াহেজকে দেখে সোফায় বসে থাকে চুপচাপ, একদম স্থবির হয়ে। ওয়াহেজ আনভির দিকে তাকায়, আনভিও তার দিকে তাকায়। চোখাচোখি হতেই দুজন চোখ নামিয়ে নেয়। ওয়াহেজ বেডের দিকে এগিয়ে এসে বেডসাইড ক্যাবিনেটের উপর থেকে পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যেন সে পানি খাবে। এমন ভান করতে করতে আনভিকে বলে, সামাইরা শোনো, আজ রান্না তোমার করতে হবে না, মা করবে। আনভি তো ভরকে যাওয়া চোখ নিয়ে ওয়াহেজের দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ আনভির এমন তাকানো দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আনভিও ভুরু কুচকে বলে, আপনি পানি কোথায় খাচ্ছেন? এই বোতলে তো পানি নেই। হ্যাঁ, এই বোতলে পানি নেই। খালি বোতল নিয়ে ভান ধরছিল ওয়াহেজ। মূলত ভান ধরছিল আনভিকে এই কথাটা বলার জন্যই। সংকোচের ঠেলায় ওয়াহেজ সব গুলিয়ে নিচ্ছে। ওয়াহেজ খেয়ালই করেনি যে পানির বোতলে পানি নেই। ওয়াহেজ আনভির কথায় বোতলের দিকে তাকে হাবলার মতো আমতা আমতা করে বোতলটা জায়গা মতো রেখে বলে, ও ও ও নেই, পানি নেই। আনভি বিরক্তি প্রকাশ করে বলে, অদ্ভুত মিস্টার প্রেসিডেন্ট, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? কি বলবেন সরাসরি বলুন, লজ্জার কি এখানে? ওয়াহেজের খানিকটা আত্মসম্মানে আঘাত হানে আনভির এই কথাটা। তাই এবার সে সরাসরি আনভির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, লজ্জার কিছুই নেই। মূল কথা, তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো মূল কথা যখন বলছো তাহলে শোনো, আজকের রান্নাটা তোমার করতে হবে না। আমি মাকে বলেছি তোমার পেইন হচ্ছে। পেইন? কিসের পেইনের কথা বলেছেন আপনি? আমি কি আপনাকে বলেছি যে রান্না করতে পারবো না? এখন উনি ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে। আমি বুঝি, সব বুঝি আমি। তোমার তো পেইন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন, আমি ছালাম করব। দেশে পণ্ডিতি করতে করতে এখন আমার বেলায়ও করছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয়, তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। ওয়াহেজ আনভির কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নেই, ভালো করতে গিয়েও খারাপের তকমায় লেগে গেল। ওয়াহেজ আনভির দিকে দু কদম এগিয়ে এসে বলে, তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই, অকৃতজ্ঞ মেয়ে? তোমার জন্য আমি লজ্জা শরম গিলে মায়ের কাছে গিয়ে বললাম তোমার সমস্যার কথা। আমি তো কৃতজ্ঞ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। যদি কেউ আমায় কিছু বলে নিয়ে, তাহলে আসল কৃতজ্ঞতা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। কে কি বলবে? কেউ কিছু বলবে না। বললে বলিও আমি অসুস্থ, আমি কিভাবে রান্না করব। আমাকে ওয়াহেজ বলেছে রান্না না করতে। আমি আনভি ওয়াহেজের হঠাৎ এমন প্রেম দেখে বিতৃষ্ণার্ত কণ্ঠে বলে, এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কি জন্য করছেন? দেখো, আমি তোমার ভালোটা বোঝার ট্রাই করেছি, এর উপরে আর কিছু নয়। এটা বলে ওয়াহেজ কাপড় রাখার ঘরে চলে যায়। ধপাস ধপাস কদম ফেলে আনভি স্তিমিত হয়ে বসে থাকে আর মনে মনে ভাবে, না, লোকটা অতটাও খারাপ নয়, ভালো আছে কিছুটা। আগেই বলে দিই, এই গল্পের
সময়টা 2026 সালের বেশ পরের কোনো এক কাল। বাস্তবতার সাথে এ গল্পের দূরতম কোনো সম্পর্ক নেই। দেশের চিত্র ও শাসন ব্যবস্থা এখন আমূল বদলে গেছে। বর্তমান আইনে মুসলিম নারীদের জন্য হিজাব এবং বোরকা ছাড়া ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নারীরা চাইলে ঘরের বাইরে বের হতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু মুসলিম হলে পর্দা বজায় রাখাটা আইনের চোখে বাধ্যতামূলক। হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই কড়া নিয়মের প্রবর্তক প্রেসিডেন্ট ওয়াহেস। আর এই কারণেই আড়ালে অনেকেই তাকে স্বৈরাচার বলে ডাকে। তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এই কড়াকড়ি নিয়মের মর্ম বুঝতে পেরেছে এবং সমাজ এখন এই আইনেই অভ্যস্ত। ওয়াহেজের চাচাতো বোন ওহি, তাদের ইবনান পরিবারের নারীদের কখনো বাইরের মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় না, তাই ওহির পরিচয়ও সবার অজানা। ওহি এতদিন দেশের বাইরে ছিল, কদিন হলো দেশে এসেছে। ওহি দীর্ঘদিন প্রবাসে থাকায় দেশের আমূল বদলে যাওয়া এই সমাজ ব্যবস্থা সম্পর্কে সে অনেকটাই অজ্ঞ। তার ধমনীতে বইছে আধুনিকতার স্রোত, যা বর্তমান সময়ের এই কট্টর বাস্তবতার সাথে বড্ড বেমানান। বাড়ির দারোয়ান বা কেয়ারটেকারদের চোখ এড়িয়ে ওহি নিঃশব্দে বেরিয়ে এসেছে রাস্তায়। তার গন্তব্য বাসার ঠিক পাশের ডিপার্টমেন্টাল স্টোরটি। উদ্দেশ্য একটু দই কেনা। কিন্তু ওহির পরনে পশ্চিমা ধাঁচের টপস আর হাঁটু ছোঁয়া ট্রাউজার। হিজাব বা বোরকার কোনো অস্তিত্ব নেই তার শরীরে। সে জানে এই পোশাকে রাস্তায় বের হওয়া এখন আর কেবল ফ্যাশনের অংশ নয়, বরং রাষ্ট্রীয় আইনে এক গুরুতর অপরাধ। তারপরে এসব পাত্তা না দিয়ে বেরিয়েছে। দোকানে ঢুকে সে স্বাচ্ছন্দ্যেই দইয়ের খোঁজ করে। দোকানি কাজ থামিয়ে একবার ওহির আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তার দৃষ্টিতে বিস্ময়ের চেয়ে ঘৃণার আভাসই বেশি আছে। দোকানি ভাবলেশীন গলায় ওহির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হিন্দু নাকি মুসলিম? ওহি কিছুটা অবাক হয়, দই কেনার সাথে ধর্মের কি সম্পর্ক? তাও সহজ গলায় উত্তর দেয়, মুসলিম। দোকানি কোনো কথা বলে না, ফ্রিজ থেকে দইয়ের পাত্রটি বের করে আনে, কিন্তু কাউন্টারে রাখার বদলে সে ক্ষিপ্র হস্তে দইয়ের ঢাকনা খুলে সরাসরি ছুঁড়ে মারে ওহির দিকে। সাদা দইয়ের আস্তরণ ওই শরীর আর পোশাকে লেপ্টে যায়। ওহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ঘটনার আকস্মিকতায় সে বাকরুদ্ধ। দোকানি এবার গর্জে ওঠে, বেপরদা নারী, কোন সাহসে তুমি এই রূপে ঘর থেকে বের হয়েছ? মুসলিম হয়ে লজ্জা করে না তোমার? তোমরা হলে সমাজের ভাইরাস। দোকানের চিৎকার শুনে মুহূর্তেই ভিড় জমে যায়। উৎসুক জনতা ঘিরে ধরে ওহিকে। ভিড়ের ফিসফিসানি স্পষ্ট হয়ে শোনা যায়। কেউ কেউ হয়তো মানসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা মেনে নিতে পারছে না, বলছে কাজটা ঠিক হলো না, এভাবে গায়ে দই ছোড়া উচিত হয়নি। কিন্তু অধিকাংশের কণ্ঠেই সমর্থনের সুর। ঠিকই তো আছে, মুসলিম মেয়ে হয়ে এমন উচ্ছৃঙ্খল পোশাক পরবে কেন? এটা তো পাপ। দেশে এখন ওয়াহেজের শাসন। তাকে কেউ বলে স্বৈরাচার, কেউ বা মান্য করে কঠোর শাসক হিসেবে। তার প্রণীত আইনে মুসলিম নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক। অন্য ধর্মাবলম্বীদের জন্য ছাড় থাকলেও মুসলিম নারীদের হিজাব বোরকা ছাড়া বাইরে বের হওয়া দণ্ডনীয় অপরাধ। ওয়াহিজের এই লৌহ কঠিন আইনের বেড়াজালে আটকা পড়ে আছে ওহির মতো বেহায়া রূপে চলাফেরা করা অনেকেই। হট্টগোল শুনে পুলিশের টহল গাড়ি এসে থামে। ওহি তাদের দেখে আশা করে হয়তো এবার সে সুবিচার পাবে, গায়ে দই ছড়ার অপরাধে দোকানে শাস্তি পাবে। কিন্তু পুলিশ পরিস্থিতি দেখে উল্টো ওহির দিকে এগিয়ে আসে। তাদের চোখে অপরাধী ওহি, কারণ সে আইন ভেঙেছে। দায়িত্বরত পুলিশ অফিসার নির্লিপ্ত ভঙ্গিতে ওহির হাতে জরিমানার স্লিপ ধরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে এমন অশালীন ও আইন বিরোধী পোশাকে বের হওয়ার জন্য আপনার 5,000 টাকা জরিমানা করা হলো। ওহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আবারও বলছি, এই গল্পের সাথে বাস্তবতা টানবেন না। এটা একান্ত আমার মনের মতো চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন গল্পটির পরবর্তী পর্বগুলো শোনার জন্য। ধন্যবাদ।